শীতের ছুটিতে ঘুরতে বেড়াতে কার না ভালো লাগে বলুন। জানুয়ারি মাসের 11 তারিখে আমরা চলে গেছিলাম কামারপুকুর জয়রামবাটি। ভিডিওটা দিতে বেশ দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই অনেকক্ষণ বসে এডিটিং করতে পারছি না। কেন শরীর ভালো নেই আপনারা আমার শর্টস দেখে অবশ্যই বুঝে যাবেন। 7:50-এ গোঘাট লোকাল ধরে আমরা চলে গেছিলাম। যেহেতু শীতকাল, অনেক লোকে যাচ্ছে ঘুরতে, তাই জন্য বেশ ভিড় ছিল ট্রেনে। স্টেশনের সামনেই আপনারা অনেক অটো, টোটো, ম্যাজিক গাড়ি এরকম দেখতে পাবেন। আমরা 4 জন গেছিলাম, আমি, রাজেশ, মা, বাবা। একটা টোটো বুক করে 870 টাকা আমাদের নিয়েছিল টোটো ভাড়া। কামারপুকুর জয়রামবাটি দুটোই ঘুরিয়ে দেখাবেন। আমাদের ট্রেন ভাড়া লেগেছিল 50 টাকা, আপ ডাউন মিলিয়ে। আপনারা কলকাতা টু জয়রামবাটি কামারপুকুর বাই রোডও আসতে পারেন। ডিস্টেন্স হচ্ছে 93 কিলোমিটার, 3 ঘন্টা মতো সময় লাগার কথা। হ্যালো গাইস, ফেস টু ফেস কথা বলার টাইম পাইনি, যেহেতু ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল, ট্রেন থেকে নেমেও প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা এসেছি আজকে কামারপুকুর জয়রামবাটি। তো এখন আমরা জয়রামবাটির উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে এসেছি সাধন কুটির। এখানে মা শারদা মানে সাধনা করেছিলেন। হ্যাঁ, তো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা। আমরা একটা টোটো বুক করেছি, টোটো 800 টাকা নেবে, আর ওনাকে ভোগের কুপন দিতে হবে। ভোগের কুপন 70 টাকা, তো 870 টাকা আমাদের উনি পুরো ঘুরিয়ে দেখাবেন। আমাদের 7:50-এ ট্রেনটা অলমোস্ট টাইমেই ছিল। আমাদের কর্ণগড় থেকে গোঘাট পৌঁছতে সময় লেগেছিল 2 ঘন্টা। কামারপুকুর জয়রামবাটি ভীষণ সুন্দর একটি জায়গা। এখানে অলিতে গলিতে ঠাকুরের, সারদা মার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। আমি প্রথমবার গেলাম কামারপুকুর জয়রামবাটিতে। আমার মা বাবা বেলুড় মঠে দীক্ষিত। তারপর থেকে আমাদের রামকৃষ্ণ দেবের, মা শারদার এই যে বিভিন্ন জায়গাতে যাওয়া একটু বেড়ে গেছে, ওই জন্য আমরা আরো বেশি করে যাচ্ছি। আর আমার ভীষণ ভালো লাগছে, আর ভীষণ একটা পজিটিভ ভাইব পাওয়া যায় এই সব জায়গায় গিয়ে। তো প্রথমে আমাদের যিনি টোটো দাদা ছিলেন, উনি আমাদের নিয়ে গেছিলেন জয়রামবাটিতে। জয়রামবাটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, একদম বর্ডারে। ওখানে গিয়ে আমাদের সাধন কুটিরে নিয়ে গেছিলেন। সাধন কুটিরে মা শারদা তপস্যা করেছিলেন, সেইখানে ওনার একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়। ওনার একটি সুন্দর মূর্তি আছে এখানে, আর তার সাথে সাথে ঠাকুরের, মা শারদার, বিবেকানন্দর এখানে ছবিও আছে। আর তার আশেপাশে ভীষণ সুন্দর বাগান আছে, ভীষণ সুন্দর মনোরম পরিবেশ এখানকার। আমার তো গিয়ে ভীষণ ভালো লেগেছে, একদম বোঝানোর কথা নয়, এত ভালো লেগেছে। রামকৃষ্ণ দেবের অনেক সুন্দর সুন্দর বাণী আছে। যত মত তত পথ, টাকা মাটি, মাটি টাকা। শ্রী রামকৃষ্ণ দেব, মা শারদা, স্বামী বিবেকানন্দকে আমরা সবাই ভালোবাসি আর ভীষণ শ্রদ্ধা করি। তো ওনাদের এইরকম জায়গায় গিয়ে, যেখানে ওনাদের পদধূলি পড়েছিল, যেখানে ওনারা থাকতেন বা ওনাদের স্মৃতি জড়িয়ে আছে, এই জায়গায় গিয়ে আমাদের এত ভালো লেগেছে আপনারা চিন্তা করতে পারবেন না। আর 12ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর আমরা গেছিলাম 11ই জানুয়ারি। তো ভীষণ বড় করে ওখানে উৎসবও পালন হচ্ছিল। সাধন কুটির থেকে ঠিক উল্টো দিকে আছে নরনারায়ণ মন্দির, ওই দিকে এবার আমরা যাব। আগে সাধন কুটিরটা ঘুরে নিলাম। এদিকে মা আর আমরা 4 জন এসছি আজকে, আমি, মা, বাবা, রাজেশ। আজকে হচ্ছে 11ই জানুয়ারি, কালকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো ভীষণ ভিড়, সব জায়গায় খুব অনুষ্ঠান হচ্ছে, তাই না? নরনারায়ণ মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, পেছনে সব প্যান্ডেল বাঁধা। এরপর আমরা চলে গেছিলাম সাধন কুটিরের ঠিক উল্টো দিকে নরনারায়ণ মন্দির। নরনারায়ণ মন্দিরটি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল স্বামীজির জন্মদিনের উদ্দেশ্যে। এখানে ঢুকেই আপনারা বাঁ দিকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের তরফ থেকে একটি দোকান দেখতে পাবেন, যেখানে আপনারা টুকটাক আপনাদের প্রয়োজনীয় জিনিস বা পছন্দের জিনিসও কেনাকাটি করতে পারেন। ডান দিকে ছিল স্কুল, আর সামনে ছিল
একটি মন্দির। সামনেই স্বামীজির একটি বিশাল বড় স্ট্যাচু বানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রীযুক্ত এম.কে. নারায়ণ 2013 সালে 11 এপ্রিল বেলা 10টায় যুগাচার্য স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন। চলুন এবার ভেতর থেকে ঘুরে আসি। ভেতরে এখানে আমাদের যিনি টোটো দাদা ছিলেন উনি গাইড আমাদের অনেক যে কাহিনী জয়রামবাটি কামারপুকুরকে নিয়ে উনি শুনিয়েছেন। তো ভেতরে না আগে থেকে লিস্টে নাম লেখাতে হয়। প্রত্যেক দিন একটি করে বাচ্চাকে এখানে গেরুয়া রঙের বেশ পরিয়ে পুজো করা হয়। দেখুন সামনে একটি বাচ্চা বসে আছে আর তার ডান পাশে আছে ঠাকুরের একটি মূর্তি আর ডান পাশে আছে মা শারদার একটি মূর্তি। আমরা যেহেতু দিনের দিন গিয়ে দিনের দিনই ফিরে আসব, সেই জন্য আমরা বসে পুজোটা দেখতে পারিনি। আপনারা যদি একদিনের জন্য ওখানে থাকার ইচ্ছুক হন, আপনারা নিশ্চয়ই বসে পুজোটা দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। কামারপুকুর জয়রামবাটিতে দু জায়গায় হোটেলের ব্যবস্থা অনেক আছে। 500, 600, 700 এরকম হোটেল ভাড়াও আছে। কিন্তু আপনারা যদি মঠের আন্ডারে থাকতে চান সেটাও সম্ভব। ওনাদের মেল আইডি আছে, ওখানে যদি আপনারা মেল করেন ওখান থেকে আপনাদের রুম বুকিং দেওয়া হবে। নরনারায়ণ মন্দির 11:30টায় বন্ধ হয়ে যায়, তো প্রথমে তাই জন্য আমরা এই দুটি মন্দির দর্শন করে তারপরে যাচ্ছি এবার জয়রামবাটির উদ্দেশ্যে। ভীষণ সুন্দর সাজানো হয়েছে, কাল স্বামীজির জন্মদিন সেই জন্য। এবার আমরা যাব মাতৃ মন্দিরের উদ্দেশ্যে। দেখুন মাতৃ মন্দির পৌঁছে এখানে আপনাদের কার পার্কিং যে ফেসিলিটিস গুলো আছে, কি চার্জেস, কত টাইমের জন্য, সেসব আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভেতরে কিন্তু মাতৃ মন্দিরের ভেতর ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয়, তাই জন্য বাইরে থেকে বা যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা যেটা আপনি সামনে দেখছেন এটি হচ্ছে মায়ের নতুন বাড়ি। মাতৃ মন্দিরের ভেতরে মায়ের পুরনো বাড়ি আছে, কিন্তু এই নতুন বাড়িটিতে মা 1853 থেকে 1872 সাল অবধি, মানে উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন মায়ের এই নতুন বাড়িতেই উনি থাকতেন। মাতৃ মন্দিরের খোলার সময়সূচিটা আপনাদের একটু বলে দিই। গরমকালে মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অবধি সকাল 6টা থেকে সকাল 11টা অবধি মায়ের মন্দির খোলা থাকে, আর সন্ধেবেলা 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চ মানে শীতকালের সময়টা 6:30 থেকে 11:30 অবধি খোলা থাকে, আর সন্ধেবেলা 3:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। মাতৃ মন্দিরের ভেতরেও গেস্ট হাউস আছে, সেখানেও আপনি বুকিং করতে হলে ওনাদের মেল করতে হবে, তাহলে আপনি বুকিং করতে পারবেন। আমরা জয়রামবাটিতেই ভোগ খেয়েছিলাম, যেহেতু আমরা জয়রামবাটি প্রথমে গেছিলাম। 11:30 থেকে এখানে ভোগ দেয়া হয়, আর কুপন 11টা অবধি দেওয়া হয়। মাতৃ মন্দিরের ভেতর মায়ের একটি বড় মূর্তি আছে, আর মা যে পাদুকা ব্যবহার করতেন সেই পাদুকা আর একটি বিছানা রাখা আছে। ওখান থেকে আমরা চলে গেছিলাম সিংহবাহিনী মায়ের মন্দির। সিংহবাহিনী মায়ের মন্দিরের এখানেও মা শারদার সাথে একটি ইতিহাস জড়িয়ে আছে, সেটি আপনাদেরকে এবার বলবো। মা তখন দক্ষিণেশ্বরে থাকতেন, তখন মায়ের শরীরটি খুব খারাপ করে, রক্ত আমাশা হচ্ছিল। বহু ডাক্তার বৈদ্য দেখিয়েও মায়ের শরীর ঠিক হচ্ছিল না। তখন তিনি এই জয়রামবাটিতে চলে আসেন, আর সিংহবাহিনী মন্দিরে মায়ের কাছে হরতে দিয়ে পড়ে থাকে। তখন মা সিংহবাহিনী মা শারদাকে স্বপ্নাদেশ দেন যে এখানকার যে মাটি আছে সেটি তুই খা, তারপরেই মা শারদা সুস্থ হয়ে ওঠে। সিংহবাহিনী মায়ের এখানে মা চণ্ডী, মা মহামায়া, মা সিংহবাহিনী আর মা মনসার মূর্তি আছে। সব ঠাকুর একসাথেই রোজ পূজিত হয়। আপনারাও যদি সিংহবাহিনী মায়ের মন্দিরে যান, এখানকার মাটি নিয়ে আসতে বা এখানকার মাটি খেতে ভুলবেন না। এখানকার মাটি অতি পবিত্র। ওখানে থাকতেন, ওখানে তোমার ওখানে এক ছেলে এক মেয়ে ছিল আর কি। ওই মেয়ে দিয়ে ওই নিয়ে ওখানে
ওখানে আদি বাড়ি, ওখানে ওখানে হচ্ছে রামকৃষ্ণদেবের বাপ দাদুর পৈতৃক ভিটে। পৈতৃক ভিটে। ওই বাড়িটা দেখানো হয়। হ্যাঁ। আর ওই মিশনের সামনে একটা শিব মন্দির আছে। আচ্ছা। রামকৃষ্ণদেবের দাদু যখন মারা যায়, হ্যাঁ। ওই শিব মন্দিরটা যেখানে হয়েছে ওখানে দাহ করা হয়েছিল। দাহ করার 3 দিনের দিন রামকৃষ্ণদেবের বাবা শিব এনে ওই শ্মশানের উপরে শিব প্রতিষ্ঠা করে। ওই শ্মশানের পর শিব মন্দিরটা হয়েছে। আচ্ছা। এটা জানতাম না। এবার মাতৃ মন্দির থেকে আমরা যাচ্ছিলাম এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। এটি হচ্ছে দেড়ে গ্রামে। এখানে শ্রী রামকৃষ্ণ দেবের বাবা ক্ষুদিরাম চাটুর্যে এখানেই থাকতেন। এখানেই ওনার ভিটে ছিল। ঢুকেই আপনারা ডান দিকে বাঁ দিকে, যেহেতু শীতকাল, ভীষণ সুন্দর ফুলের বাগান দেখতে পাবেন, যেটা আপনাদের একদম মন্ত্রমুগ্ধ করে দেবে। আর হ্যাঁ, এখানেও কিন্তু এই যে সামনে মন্দিরটি আছে তার ডান দিকে কিন্তু এখানেও গেস্ট হাউস আছে। যদি আপনারা ওখানে গিয়ে থাকতে চান সেটাও আপনারা থাকতে পারেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভেতরের মন্দিরটি এবার আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে মন্দিরটি বানানো হয়েছে এটির পেছনেই রয়েছে ওনাদের বসত ভিটে। এখানেও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু আমরা জয়রামবাটি থেকে ভোগ খেয়ে এসেছি ওই জন্য আমরা এখানে ভোগ খেলাম না। চলুন এবার মন্দিরের পেছনে ওনাদের যে বসত ভিটে আছে সেটি থেকে একবার ঘুরে আসি। দেড়ে গ্রামের জমিদার ক্ষুদিরাম চাটুর্যে মানে শ্রী ঠাকুরের বাবাকে একটি মিথ্যে মামলার সাক্ষী দিতে বলেছিলেন, কিন্তু উনি এটার বিরুদ্ধে ছিলেন। যেহেতু উনি একজন ব্রাহ্মণ মানুষ, উনি স্পষ্ট না বলে দেন যে উনি কোনো মিথ্যে সাক্ষী দেবেন না। তখন ওনাকে ওনার বসত ভিটে দেড়ে গ্রাম ছেড়ে চলে আসতে হয়। উনি তারপর কামারপুকুরে বসবাস শুরু করেন। ওনার বসত ভিটের উল্টো দিকেই রয়েছে শ্মশানেশ্বর শিব মন্দির, সেটিও আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে ঘুরিয়ে দেখাবো। আগেকার মতনই একদম ওরম ভাবেই মেনটেন করা হয়েছে, যেমন মাটির বাড়ি ছিল, যে জিনিসপত্রে ওনারা রান্না বান্না করতেন, সেই বাসন, সেই সরঞ্জাম, সেই খাট, সেই পাদুকা, প্রত্যেকটা জিনিসই ওই রকম ভাবে রাখা হয়েছে। আর আমরা খুবই সৌভাগ্যবান যে এই জিনিসগুলো এত বছর পর গিয়েও আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে। আপনাদেরকে বললাম আশ্রমের সামনেই শ্মশানেশ্বর শিব মন্দির আছে। এখানে জানেন তো খুব বড় করে গাজন উৎসব পালিত হয়। ক্ষুদিরাম চাটুর্যের বাবা মানে ঠাকুরের দাদুর সমাধির ওপর এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে। শিবরাত্রি, গাজন এই মন্দিরে খুব বড় করে পালিত হয়। এই যে ভোলে বাবার দর্শন করালাম আপনাদের। ওম নমঃ শিবায়। জয়রামবাটি থেকে কামারপুকুরের দূরত্ব হলো 6 কিলোমিটার। আপনারা যদি টোটো রিজার্ভ নাও করেন, ওখান থেকে আপনারা শেয়ারিং টোটো বা অটো পেয়ে যাবেন। আমরা যেহেতু 4 জন গেছিলাম, আমার শরীরটা বিশেষ ভালো নেই, আর আমার মায়ের তো পায়ে ব্যথা, এটা তো আপনারা প্রত্যেক ভিডিওতেই দেখেন আর আমিও বলি, তাই জন্য আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। তো চলুন এবার আমরা চলে গেছিলাম পাইন বাড়িতে। পাইন বাড়ির যারা বংশধর তারা এখনো একটি সাইডে বসবাস করেন, তাই জন্য ওই দিকে আমরা যেতে পারবো না। সেটিও খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু আমরা যেখানে এসেছি সেটি হচ্ছে একটি নাট্য মঞ্চ। শ্রী ঠাকুর এখানে শিব সেজে অভিনয় করার সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তাই জন্য শ্রী রামকৃষ্ণ স্মৃতি মঞ্চ এখানে করা হয়েছে। এখানে ভোলে বাবার একটি খুব সুন্দর মূর্তি আছে, যেটিও আপনাদের দর্শন করাবো। কামারপুকুর আমাদের হুগলি জেলায় অবস্থিত, আর জয়রামবাটি কামারপুকুর থেকে 6 কিলোমিটার, যেটা আপনাদেরকে আগেই জানিয়েছি। জয়রামবাটি বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। আমাদের সবার প্রিয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের
ছোটবেলার নাম হলো গদাধর। ছোটবেলায় ওনাকে সবাই গদাধর নামে ডাকতেন। 1836 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি ওনার জন্ম হয়। রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চাটুর্যে দেড়ে গ্রাম থেকে চলে আসায় ওনার শৈশবটা কামারপুকুরেই পুরোটা কেটেছে। কামারপুকুর জুড়ে রয়েছে ওনার হাজারো স্মৃতি, অলিতে গলিতে সব জায়গায় ওনার চরণ ধুলি অবস্থিত। আমাদের সবার প্রিয় ঠাকুরের বাবার নাম হলো ক্ষুদিরাম চাটুর্যে আর ওনার মায়ের নাম হলো চন্দ্রামণি দেবী। রামকৃষ্ণ দেব ওনার ভাই বোনেদের মধ্যে সব থেকে ছোট ছিলেন। ওনার বড় দাদার নাম রামকুমার চট্টোপাধ্যায়, তারপরের যিনি দাদা ছিলেন তার নাম রামেশ্বর চট্টোপাধ্যায় আর ওনার দিদির নাম কাত্যায়নী দেবী। তারপর রামকৃষ্ণ দেবের জন্ম হয়। পাইন বাড়ি থেকে আমরা চলে গেছিলাম বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরে শ্রী ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বিষ্ণু মন্দিরটির সামনে যেটা আপনাদেরকে দেখালাম, এটি কিন্তু 3 তলার মন্দির। মন্দিরটির আন্ডারগ্রাউন্ডও আছে, আর এটি হলো 1 তলা আর 2 তলায়ও মন্দিরটির আছে। এই বিষ্ণু মন্দিরটিতে নারায়ণ, মা লক্ষ্মী আর নারায়ণ শিলা পূজিত হয়। এটি হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। শ্রী ঠাকুর এখানে পাঠশালা থেকে চলে আসতেন আর মায়ের গান গাইতেন, মায়ের ছবি আঁকতেন যখন ওনার পাঠশালাতে মন বসতো না। এই বিষ্ণু মন্দিরটিতে ঠাকুরের খুব সুন্দর সুন্দর ছোটবেলার যেগুলো খুব দরকারি ঘটনা, দরকারি গল্প, সেইগুলো মাটির পুতুলের সাহায্যে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এইগুলো দেখতে এত ভালো লাগবে, আপনি যদি নিজের চোখে না দেখেন আপনারা বুঝতেই পারবেন না। বিষ্ণু মন্দির থেকে আমরা চলে গেছিলাম দুর্গা মন্দিরে। সব কিন্তু একদম পাশাপাশি আর পায়ে হেঁটে আপনারা দেখতে পারবেন। এখানে একটা জিনিস বলে দিই, আমাদের যখন টোটো করে নিয়ে যাওয়া হয়েছিল তখন 10 টাকা পার পারসন পুরো সব মন্দিরটি ঘোরার জন্য আমাদের চার্জ লেগেছিল। এখানে কিন্তু ঠাকুর ছোটবেলায় মা দুর্গার চক্ষুদান করেছিলেন। দুর্গা মন্দিরে এখনো কিন্তু দুর্গা পুজোর সময় মা দুর্গার প্রতিমা পূজিত হয়। আর দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে লাহাবাবুদের পাঠশালা, যেখানে ঠাকুর 5 বছর বয়স থেকে পড়তে আসতেন। পাঠশালাটি আগে যেমন ছিল সেই কাঠামোতেই এখনো তৈরি, পুরোটাই কাঠের তৈরি। আর জায়গায় জায়গায় ঠাকুরের বিভিন্ন স্মৃতি এখানে লেখা রয়েছে, ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর এখানে আপনারা ঠাকুরের হাতের লেখাও দেখতে পাবেন গদাধর চট্টোপাধ্যায় নামে। বলা হয়ে থাকে যে ঠাকুরকে যখন অঙ্ক করতে দেয়া হতো আর ওনার অঙ্ক করতে ইচ্ছে করতো না, উনি ছুটে পাঠশালা থেকে পালিয়ে যেতেন বিষ্ণু মন্দিরে, আর ওখানে গিয়ে মায়ের গান গাইতেন, মায়ের ছবি আঁকতেন। এইভাবেই ওনার দুষ্টু মিষ্টি কিছু স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে।
পাঠশালা থেকে আমরা চলে গেছিলাম কালী মন্দিরে। প্রত্যেকটা মন্দির বলুন একদম কাছাকাছি, আপনাদেরকে পায়ে হেঁটেই ঘুরতে হবে এই জায়গাগুলো। এখানে মা কালীর একটি খুব সুন্দর মূর্তি আছে, যেটি নিত্য পূজিত হয়ে থাকে। সামনের যে শিব মন্দিরটি দেখছেন, এটি হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। ঠাকুর যখন মায়ের ভাবে চলে যেতেন, তখন গ্রামের লোক ওনাকে পাগল বলতেন। তখন সেই দেখে ঠাকুরের মায়ের খুবই দুঃখিত ছিলেন, আর উনি 3 দিন এই বাবার মন্দিরে পড়তে দিয়ে পড়েছিলেন। তারপর বাবার স্বপ্নাদেশে ওনাকে দক্ষিণেশ্বর পাঠানো হয়, তারপর উনি ঠিক হয়ে যান। গোপেশ্বর মন্দিরের ঠিক পাশে রয়েছে কামার পুকুর। এই কামার পুকুরের নামে এই জায়গাটির নাম হয়েছে। আগে কামারদের বাড়ি ছিল এই পুকুরের আশেপাশটা ঘিরে। এটিও খুব পবিত্র পুকুর, সবাই গিয়ে এই পুকুরের জল মাথায় ছেটান। কামাররাই এই পুকুরটি কেটেছিলেন সর্বপ্রথম। জয়রামবাটি থেকে বেরিয়ে আমরা বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির, রামকৃষ্ণদেব যে পাঠশালায় পড়তেন সেখানে, কালী মন্দির, আর পেছনে যে পুকুরটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে কামার পুকুর। মানে কামার পুকুর জায়গাটি যেই পুকুরের নামে হয়েছে সেইটা। তো আশপাশটা সব আশপাশে পরপর মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা ঘুরে দেখলাম। এরপর যাব কামার পুকুরে। এরপর আমরা যাব আরেকটি কালী মন্দিরে, যেটি ভবতারিণী মন্দির হিসেবেও বলা হয়। ঠাকুর আর মা শারদা যখন অত দূর, তখন তো পায়ে হেঁটে যেতে হতো, অত দূর দক্ষিণেশ্বর যেতে পারতেন না, তখন ওনারা এই কালী মন্দিরে চলে আসতেন আর মায়ের পুজো করতেন, মায়ের সেবা করতেন। পৈতের সময় হ্যাঁ, ব্রাহ্মণদের কি নিয়ম ছিল যে ব্রাহ্মণদের পৈতে হলে ব্রাহ্মণ মেয়েদের কাছ থেকে ভিক্ষে নিতে হয়। হ্যাঁ। কিন্তু ঠাকুরকে ইনি ধনীমাতা নিজের ছেলের মতো লালন পালন করেছিল। আচ্ছা। তো ঠাকুরের যখন পৈতে হয়, ঠাকুর বলেছিল যে আমি ভিক্ষে নিলে আমি এই ধনীমাতার কাছ থেকেই ভিক্ষে নেবো, আচ্ছা। কারণ মা তো মাই, মা কোনো জাতের হয় না। তো আচ্ছা। তার জন্য ঠাকুরের ধনীমাতার কাছ থেকে ভিক্ষে নিয়েছিল। হ্যাঁ, এই সেই ধনীমাতার মন্দির। হ্যাঁ। ঠাকুরকে কোলে নিয়ে বসে আছে। আচ্ছা। ধনী মাতা মন্দিরের ইতিহাস তো আপনাদেরকে শোনালাম, আমাদের যিনি টোটো দাদা ছিলেন তার মুখে। আর ধনী মাতা মন্দির যেটা দেখছেন, এটি হচ্ছে ওনাদের আসল ছবি। দুপাশে যেটা, একটি হচ্ছে ঠাকুরের, একটি হচ্ছে ধনী মাতা, আর ওনার কোলে রয়েছে ছোট্ট ঠাকুর। ধনী মাতার কোনো সন্তান ছিলেন না, ওই জন্য উনি ঠাকুরকে সন্তান স্নেহে দেখতেন। এবার আমরা চলে এসেছিলাম কামার পুকুরের হালদার পুকুরে। হালদার পুকুরে ঠাকুরের অনেক স্মৃতি আছে, এটিকেও খুব পবিত্র পুকুর বলে মানা হয়। মা শারদা হালদার পুকুরকে ছোট গঙ্গাও বলতেন, আর দক্ষিণেশ্বরের গঙ্গাকে বড় গঙ্গা। মঠের ভেতরে কিন্তু ক্যামেরা, ফোন অ্যালাউ না, তাই জন্য যতটা পারলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। কামার পুকুরে প্রথমে ভেতরে ঢুকেই রয়েছে যুগীদেব শিব মন্দির। এই শিব মন্দির থেকেই একটি জ্যোতি বেরিয়েছিলেন। তারপরে ঠাকুরের মা গর্ভবতী হন আর ঠাকুরের জন্ম হয়। আশ্রমের মধ্যে প্রথমে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটি আম গাছ, যেটি ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন। আম গাছটির বয়স হলো 168 বছর। ভেতরে রয়েছে গদাধর, মানে আমাদের শ্রী ঠাকুর যেই মাটির বাড়িতে থাকতেন সেই মাটির বাড়ি। লাহা বাবুরা 1 কাঠা জমি ঠাকুরের বাবা ক্ষুদিরাম চাটুর্যেকে দান করেছিলেন। সেই জমির ওপরেই ক্ষুদিরাম চাটুর্যে মাটির বাড়ি বানিয়েছিলেন, নিজেদের বসত ভিটে বানিয়েছিলেন। সেই বসত ভিটেতেই ঠাকুরের ছোটবেলাটি কেটেছে। ভেতরে যেই মূল মন্দিরটি আছে, সেই মূল মন্দিরটিতে ঠাকুরের জন্ম হয়েছিল। আর জন্ম হওয়ার পর সঙ্গে সঙ্গেই উনি ঢেকিশালে চলে এসেছিলেন গড়িয়ে গড়িয়ে।
তো ভীষণ সুন্দর স্মৃতি আছে কামারপুকুরে। জয়রামবাটির কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, কিন্তু কামারপুকুরে ওনারা স্ট্রিক্টলি ভিডিও করা অ্যালাউ নয় বলে দিয়েছিলেন, তাই জন্য সেরম ভাবে আপনাদের সামনে কিছু অংশ তুলে ধরতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যেখানকার যেটা নিয়ম সেটা তো মানতে হবে। আপনারাও জানেন যে রামকৃষ্ণ মঠের কিরম স্ট্রিক্ট নিয়ম, তো আমারও কিছু করার ছিল না। তার থেকে ভালো আপনারা একদিন আমার ভিডিও দেখে যেটুকু দেখলেন বাকিটা আপনারা নিজের চোখে দেখে আসুন, ঠাকুরের আশীর্বাদ নিয়ে একদিন কামারপুকুর আর জয়রামবাটি ঘুরে আসুন। বিনু শাখারির বাড়ি, ঠাকুরের জন্য শিক্ষক ছিলেন। আচ্ছা আচ্ছা, এই যে এইটা এখন এটা গদাধর বিদ্যা মন্দির করে দিয়েছে, মানে বাচ্চাদের হ্যাঁ এই তো এইটা বিনু শাখারি ওই গদাধর বিদ্যা মন্দির। এটা স্কুল করে দিয়েছে। এটা মোনাফিক ছিল তিনটা। যেটা মাকে শাখা পড়িয়েছে ওইটা। আমাদের কামারপুকুর জয়রামবাটি খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে, কিন্তু কামারপুকুরের ভেতরেও আর জয়রামবাটির ভেতরেও ক্যামেরা অ্যালাউড না, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। বাকি যা জায়গা ছিল সব ভালো করে দেখিয়েছি, ঘুরিয়েছি। আশা করি আপনাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে জাংশন দবংকে অবশ্যই সাপোর্ট করবেন। যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। এখনকার জন্য বাই বাই। ফেরার সময়ও আমরা গোঘাট থেকে কোন্নগরের ট্রেন নিয়েছিলাম, তারপর আমরা চলে আসি আমাদের বাড়ি। এইভাবেই আমরা একটি সুন্দর দিন কাটালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সেটিকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।